ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মূলত ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়েই কথা হবে আর ভারতীয় ফুটবলের ছোট্ট ট্রান্সফার আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো সব খবর তোমরা জানবে, তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো আজকে প্রথম খবরই হবে মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু আজ চেন্নাই এফসির সাথে কিন্তু খেলতে নামছে চেন্নাইয়ের ঘরের মাঠে। ম্যাচটা কতটা কঠিন হতে পারে, মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এই মুহূর্তে যা ছন্দে আছে সেদিক থেকে দেখতে গেলে চেন্নাই কিন্তু কোনো বাধা হতে পারবে না মোহনবাগানের কাছে, এটাই কিন্তু ভাবা হচ্ছে। আর বিগত যে শেষ ম্যাচ তিনটে খেলেছে চেন্নাই এফসি, সেই তিনটে ম্যাচে কিন্তু তারা এগিয়ে থেকেও কিন্তু ম্যাচ জিততে পারেনি। প্রতিটি ম্যাচই কিন্তু তারা ড্র করেছে এবং তিনটে ম্যাচে তারা কিন্তু 2 গোলে এগিয়েছিল এবং সেখান থেকে কিন্তু 2 গোল করে হজমও করেছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে চেন্নাই এফসি ডিফেন্স লাইনে কিন্তু একটা বড় সমস্যা আছে এবং শেষ ম্যাচে মোহামেডানের সাথে কিন্তু তারা 94 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকার পরও কিন্তু 2 গোল খেয়ে যায়। তো মোহামেডান যখন চেন্নাই এফসির ডিফেন্সে প্রেশার করছিল তখন কিন্তু অনেক দিশাহারা লাগছিল চেন্নাই এফসিকে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে মোহনবাগান সুপার জায়েন্টে একাধিক ভালো ফুটবলার আছে, জাতীয় দলের ফুটবলার ছাড়াও কিন্তু ভালো বিদেশি আছে। তো মোহনবাগান সুপার জায়েন্টকে কতটা আটকেই রাখতে পারবে চেন্নাই এফসি, এটা কিন্তু ভাবতে হবে। আর চেন্নাই এফসি কিন্তু এই ম্যাচে সম্ভবত তাদের হয়ে খেলতে চলেছে মোহনবাগানের ঘরের ছেলে বলে পরিচিত প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার্সের ফুটবলার ছিলেন এবং তাকে কিন্তু চেন্নাই এফসি এই মুহূর্তে সোয়াপ ডিল মারফত নিজের দলে সই করিয়েছে কেরালা ব্লাস্টার্স থেকে 2 বছরের চুক্তিতে। এবং চেন্নাই এফসির ডিফেন্ডার বিকাশ ইয়ামনাম কিন্তু 4 বছরের চুক্তিতে 2029 সাল পর্যন্ত সোয়াপ ডিলের মারফত কেরালা ব্লাস্টার্সে সই করেছে। মানে প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার্স থেকে চেন্নাই এফসিতে এসেছে আর চেন্নাই এফসি থেকে কেরালা ব্লাস্টার্সে 4 বছরের চুক্তিতে সই করেছে বিকাশ ইয়ামনাম। তো প্রীতম কোটালের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ আজকের ম্যাচটা, যদি প্রীতম কোটাল প্রথম থেকে শুরু করে, কেননা এতদিন কেরালা ব্লাস্টার্সে ছিল আর এই মুহূর্তে তিনি চেন্নাইয়ে এসছে। এখন চেন্নাইয়ের জার্সি গায়ে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে কতটা ভালো ফুটবল খেলতে পারে সেটা কিন্তু আজকে ম্যাচের পরই বোঝা যাবে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্টে যেহেতু একাধিক ভালো ফুটবলার আছে আর যে কোনো সময় যে কেউ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, ম্যাচ উইনিং ফুটবলার ভর্তি মোহনবাগান সুপার জায়েন্টে। তো সেই জন্য কিন্তু আজকের ম্যাচ থেকে 3 পয়েন্ট পাওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী মোহনবাগান কোচ হোসে মলিনা। ইস্টবেঙ্গল মহিলা দল কিন্তু আই লিগে কিন্তু দুরন্ত ফুটবলে আছে ইন্ডিয়ান উমেন্স লিগে। আর ইন্ডিয়ান উমেন্স লিগে আজ কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দল 4-1 গোলে উড়িয়ে দিল নিতা ফুটবল একাডেমিকে। আর পরপর 3টে ম্যাচ জিতে কিন্তু মহিলা দল ইস্টবেঙ্গলের, তারা কিন্তু এই মুহূর্তে IWL এর শীর্ষস্থানে অবস্থান করছে 9 পয়েন্ট নিয়ে। বাগা নদীর তীরে ডুবলো মশাল। হ্যাঁ, গতকাল এটাই ঘটেছে গোয়ার মাঠে। তোমরা সবাই জানো যে গোয়া 1-0 গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে। আর এফসি গোয়ার পক্ষে একমাত্র গোলটি করে ব্রাইসন ওরা হেরিরাস সেন্টার থেকে ম্যাচের 12 মিনিটের মাথায়। তো এই গোলটার ক্ষেত্রে ডিফেন্স লাইনের যেমন দোষ তেমন কিন্তু অবশ্যই দোষ আছে ইস্টবেঙ্গল দলের গোলকিপার প্রভসুকান গিলের আউটিং কিন্তু খুবই খারাপ। তোমরা যতগুলো ম্যাচ দেখবে তার কিন্তু আউটিং কিন্তু খুবই খারাপ। 6 গজ বক্সের বাইরে প্রভসুকান গিল কিন্তু বেরাতেই পায় না। দু সাইড থেকে যদি সেন্টাররা একটু ভালো করে যদি তোমরা খেয়াল রাখো, অন দ্য গোল লাইনে কিন্তু প্রভসুকান গিল ভালো, যে সেটা হচ্ছে তাকে যখন সে গোল লাইনে দাঁড়িয়ে যে দূর থেকে শট নিচ্ছে এই জিনিসগুলোতে ভালো, কিন্তু 1:1 বলো বা দূর থেকে যে সেন্টারগুলো হয় মাইনাসগুলো, সেক্ষেত্রে কিন্তু প্রভসুকান গিল অতটা ভালো না। কেননা প্রভসুকান গিলকে এর আগেও দেখেছি যে 1:1 সিচুয়েশনে একাধিকবার পেনাল্টি করে দিতে। আর এই ক্ষেত্রে গতকাল প্রভসুকান গিল যে বলটাতে বেরিয়েছিল সেই বলটাতে কিন্তু প্রভসুকান গিলের 100% দোষ ছিল। সে একটু হেজিটেট করেছে, বেরাবো না করে শেষ সময় বেরিয়েছে এবং সেই কারণে কিন্তু বল ছুঁতে পারেনি। তো যাই হোক, ইস্টবেঙ্গল গতকাল হেরেছে। এই হারের পেছনে শুধু প্রভসুকান গিল বা ডিফেন্স লাইনকে দোষ দিয়ে লাভ নেই। ইস্টবেঙ্গলের দিমিত্রি দিয়ামন্তিকস, যাকে অনেক আশা করে ইস্টবেঙ্গল নিজেদের দলে সই করেছিল এবং সমর্থকদেরও প্রচুর আশা ছিল দিমিত্রি দিয়ামন্তিকসের উপরে, কিন্তু এই গ্রিক স্টাইল কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে না। আমরা দেখছি যে যত ম্যাচ যাচ্ছে সে কিন্তু গোল করতে ভুলে যাচ্ছে। তাকে যে এমন নয় যে মিডফিল্ডারটা বল বাড়াচ্ছে না, তাকে গতকাল যথেষ্ট বল বাড়ানো হয়েছে তার জন্যে। বিশেষ করে রিচার্ড সেলিস তাকে একাধিকবার বল বাড়িয়েছে, নরয় ময়সিংকেও দেখা গেছে বল বাড়াতে, এবং 2 উইং থেকে কিন্তু ইস্টবেঙ্গল কালকে যথেষ্ট আক্রমণ করেছে এবং 6 গজের মধ্যে কিন্তু একাধিকবার কিন্তু বল সেন্টার করা হয়েছে, কিন্তু গ্রাউন্ডার হোক বা হেড হোক কোনো বলেই কিন্তু মিট করতে পারেনি কালকে ইস্টবেঙ্গলের এই দিমি।
কালকে তাকে যখন দেখে মনে হচ্ছে যে জাস্ট তার ছায়া মাত্র, আর সে যখন নাকি বল ধরছে নিজের গোল মুখ করে সে বলগুলোকে ধরছে, তো ডিফেন্সের অনেক সুবিধা হয়ে যাচ্ছে বিপক্ষের ডিফেন্স লাইনে, তাকে টার্ন করতে দিচ্ছে না এবং সে সেই কারণে ফ্রাস্ট্রেশন হয়ে কিন্তু যেটা বলা হয় যে 18 ইয়ার্সের ভেতর স্ট্রাইকাররাই রাজা, সেই জায়গা ছেড়ে 18 ইয়ার্স থেকে বেরিয়ে গিয়ে তাকে আমরা মাঝে মাঝে দেখছি উইংয়ে চলে যেতে। তো দিমিকার কতদিন এইভাবে বই বেড়াতে হবে জানি না, এবার সময় হয়েছে। আমার যেটা পার্সোনালি মনে হয় যে নিজেদের দেশের ফুটবলারদের উপর একটু ভরসা করা। জেসিন টিকেকে আরও একটু বেশি মনে হয় যে সুযোগ দিলে ভালো হতো, কেন জেসিন টিকের পারফরমেন্স কিন্তু আমরা দেখেছি কলকাতা লিগ বা অন্যান্য টুর্নামেন্টে যথেষ্ট ভালো ছিল, আর সেই জায়গা থেকে মনে হয় জেসিন টিকাকে কিন্তু এবার একটু সুযোগ দেওয়ার সময় হয়েছে। অন্তত ম্যাচে 30-35 মিনিট জেসিন টিকাকে খেলানো যেতেই পারে। আর গতকাল যেই ফুটবলারটিকে দেখলাম আমরা প্রথমবারের জন্য ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ভেনেজুয়েলা রিচার্ড সেলিস, যথেষ্ট ভালো লেগেছে রিচার্ড সেলিসকে। স্পিড আছে, স্কিল আছে, তার সাথে বলটা ধরে খেলতে পারে এবং তার পাসিং এবিলিটিও ভালো, যদিও কালকে তিনি একটি সহজ সুযোগ নষ্ট করেছে। কিন্তু তারপরেও বলবো যে ফুটবলারটির মধ্যে কিন্তু কালকের ম্যাচ দেখে যেটুকু বোঝা গেছে যথেষ্ট কোয়ালিটি আছে। যদি সে একটু আশেপাশে ভালো সাপোর্টিং ফুটবলার পেয়ে যায় তাহলে কিন্তু আগামী দিন আরও ভালো ফুটবল খেলবে এবং ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এই রিচার্ড সেলিস অ্যাসেট হতে পারে। আর ইস্টবেঙ্গলের যেহেতু আইএসএল এ আসা কার্যত শেষ হয়ে গেছে, সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গলকে এবার আরও গুছিয়ে নিয়ে আরও কম্প্যাক্ট করে ডিফেন্স লাইন মিডফিল্ড লাইনকে আরও কম্প্যাক্ট করে কিন্তু এগাতে হবে সুপার কাপ এবং এএফসির কথা চিন্তা করে। এই টুর্নামেন্টে যদি ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ঘরে একটা ট্রফি আসতে পারবে। গতবারও কিন্তু ইস্টবেঙ্গলকে আমরা দেখেছিলাম যে আইএসএল এর বাজে পারফরমেন্সের পরও কিন্তু সুপার কাপ জিতেছিল। এইবারেও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু একটা এক্সপেকটেশন আছে সুপার কাপ নিয়ে, এএফসি নিয়ে। তো এখন পুরোটাই ডিপেন্ড করছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের উপর যে তারা কতটা ভালো দল উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সাজিয়ে দিতে পারে ইস্টবেঙ্গল কোচ। কিছু ক্ষেত্রেই কিন্তু ভালো হবে ইস্টবেঙ্গলের জন্য, নতুবা নয়। তো এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।